বাহির বলে দূরে থাকুক, ভেতর বলে আসুক না। লেখিকা যোগফল শূন্য, চতুর্থ পর্ব। মৃন্ময়ের গান গাওয়া শেষ, কিন্তু এখনো যেন সেই গানের রেশ রয়ে গেছে তিথির মনে। তিথি এখনো বিমুগ্ধ হয়ে মৃন্ময়ীর দিকে তাকিয়ে আছে। এতে মৃন্ময়ী কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। সে অকারণেই নিজের চুল, ওড়না এগুলো ঠিক করছে, কিন্তু তিথি তাতেও দৃষ্টি সরাচ্ছে না দেখে মৃন্ময়ী হালকা কেশে বলল, গান কি আপনার ভালো লাগেনি? এবার যেন তিথির সম্বিত ফিরল। সে তড়িঘড়ি করে মৃন্ময়ীর থেকে দৃষ্টি সরিয়ে নিল। তিথি মনে মনে লজ্জিত হলো এইভাবে মৃন্ময়ীর দিকে চেয়ে থাকার কারণে। এরপর নিজেকে সামলে মুখে হালকা হাসি এনে বলল, ভীষণ সুন্দর গেয়েছ গানটা। বহুদিন পর কোনো নজরুল সঙ্গীত শুনলাম, আর এতটা ভালো লাগলো। ধন্যবাদ নেফারতিতি। স্বাগতম মিস মৃন্ময়ী। তারপর দুজনে বেশ কিছুক্ষণ গল্প করল। মাগরিবের আজান হলে মৃন্ময়ী বলল, আচ্ছা এখন তাহলে আমি যাই, পরে আবার আসব। ঠিক আছে, এসো। মৃন্ময়ী চলে গেল। তিথি অবচেতন মনে আবারও ওর যাওয়ার দিকেই চেয়ে রইল কিছুক্ষণ। রাত ৮টার দিকে মৃন্ময়ী তার রুমে বসে পড়ছিল। মেডিকেলে পড়াশোনার ভালোই প্রেশার। প্রথম দিনেই তা কিছুটা আঁচ করতে পারছে মৃন্ময়ী। পড়ার মধ্যেই তার তিথির কথা মনে পড়ল। তিথি আজ নিচের ক্লাস মিস দিয়ে তার কলেজে চলে এলো তাকে নিয়ে যাওয়ার জন্য। মৃন্ময়ী মনে মনে ভাবছে, আচ্ছা তিথি কি সবার প্রতি এতটা আন্তরিক, নাকি শুধু আমার প্রতি? তারপর আবারও নিজেই বলল, শুধু আমার প্রতি কেন হবে, উনি কত ভালো একজন মানুষ। দেখেই বোঝা যায় সবার হেল্প করতে পছন্দ করেন, সবার প্রতি কেয়ারিং। আমি নতুন এসেছি, একা ফিরতে পারতাম না ভেবেই উনি নিজের ক্লাস না করেই আমাকে নিতে এসেছেন। ইস, ওনার মধ্যে এতটা ভালো একজন মেয়েকে কিনা প্রথম দিন আমি ভুল বুঝেছিলাম। খুব অন্যায় করেছি। ধ্যাত, বলে নিজেই নিজের মাথায় একটা চাটি মারল মৃন্ময়ী। তারপর পুনরায় পড়ায় মনোযোগ দিল। কিছুক্ষণ পর আবারও তিথির ভাবনা বারবার মৃন্ময়ীর মনে উঁকি দিতে লাগলো। তিথির সেই মিষ্টি হাসি, অপূর্ব সুন্দর চোখ আর মায়াবী মুখ যেন বারবার মৃন্ময়ীর চোখে ভাসছে। মৃন্ময়ী বুঝতে পারছে না এসব তার সাথে কি হচ্ছে, কেন বারবার তিথির চিন্তা তার মনে আসছে আর পড়ার মনোযোগ নষ্ট হচ্ছে। সে তো কখনো পড়ায় এতটা অমনোযোগী ছিল না। যাই হয়ে যাক না কেন, কোনো কিছুই তার পড়ায় ব্যাঘাত ঘটাতে পারত না। তাহলে আজ কেন একটা মেয়ের ভাবনায় তার মনোযোগ নষ্ট হচ্ছে? কেন বারবার তিথির চেহারা তার চোখে ভাসছে? মৃন্ময়ী বই বন্ধ করে বলল, না, এভাবে হবে না। সে পড়ার টেবিল থেকে উঠে ব্যালকনিতে চলে এলো। কিছুক্ষণ হাঁটাহাঁটি করলো বেলকনিতে, নিজের মনকে রিল্যাক্স করার জন্য। এবার মন কিছুটা রিল্যাক্স হয়েছে তার, কিন্তু খুব চা খেতে ইচ্ছা করছে। মৃন্ময়ী নিচতলায় চলে এলো। কিচেনে গিয়ে দেখলো শুধু সুমনা আছে। মৃন্ময়ীকে দেখে সুমনা জিজ্ঞেস করলো, কিছু লাগবে মৃন্ময়ী আপি? হ্যাঁ আপি, এক কাপ চা পাওয়া যাবে? শিওর আপি, তুমি রুমে যাও, আমি কিছুক্ষণের মধ্যেই নিয়ে আসছি। না, এখন রুমে যাব না, একেবারে চা খেয়েই যাব, তুমি চা বানাও। ঠিক আছে। সুমনা চা বানাচ্ছে। মৃন্ময়ী পাশে দাঁড়িয়ে সেটা দেখছে। সুমনা বলল, আপনি দুধ দেবো নাকি লিকার চা? দুধ চিনি সব দিয়ে বানিয়ে দাও। ঠিক আছে। সুমনা চা বানিয়ে মৃন্ময়ীর হাতে দিল। মৃন্ময়ী ধন্যবাদ জানিয়ে চায়ে চুমুক দিল। চাটা বেশ ভালো হয়েছে। মৃন্ময়ী চা খাচ্ছে তখন মুন্নি কফির মগ নিয়ে কিচেনে ঢুকে বলল, ম্যাম কফি খেলেন না? সুমনা জিজ্ঞেস করল, তিথি ম্যামের পায়ের ব্যথা কমেছে? ম্যাম তো ব্যথা না কমলেও বলেন কমেছে। আমি বুঝতে পারছি ব্যথা আছে, আর যেভাবে ব্যথা পেয়েছেন এত অল্পতে তো সারার কথাও না। তিথি ব্যথা পেয়েছে শুনে মৃন্ময়ী ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে নেফাতিথি, উনি ঠিক আছেন তো? উনি অবাক হয়ে বলল, নেফাতিথি? মৃন্ময়ী এবার সংশোধন করে বলল, মানে তিথি আপু, ওনার কি হয়েছে? তিথি ম্যাম আজ সন্ধ্যায় সিঁড়ি দিয়ে নামার সময় পা মচকে ফেলেছেন। কি বলছো, ওনার পায়ে ম্যাসাজ করে দিয়েছো তো? ম্যাম কাউকেই ওনার পায়ে টাচ করতে দেন না, বললেন নিজেই নাকি ম্যাসাজ করবেন। আমরা ডাক্তার ডাকতে চাইলাম, তিনি সেটাতেও নিষেধ করলেন। আর তোমরাও শুনলে। বলে মৃন্ময়ী চায়ের কাপ রেখে কিচেন থেকে বেরিয়ে দোতলায় চলে এলো। তিথির ঘরের দরজায় নক করলে তিথি বলল, ভেতরে এসো।
মৃন্ময়ী গিয়ে তিথির রুমে ঢুকলো। তিথি শুয়েছিল, তার হাতে একটা বই, শুয়ে শুয়ে সেটাই পড়ছিল। মৃন্ময়ীকে দেখে ওঠার চেষ্টা করলে মৃন্ময়ী দৌড়ে গিয়ে ওর পাশে বসে বলল, উঠবেন না প্লিজ, শুয়ে থাকুন, এমনিতেই পায়ে অনেক ব্যথা পেয়েছেন। তিথি হালকা হেসে বলল, আরে না, এমন কোনো বেশি ব্যথা পাইনি, পা সামান্য মুচকে গেছে, সকালের মধ্যেই ঠিক হয়ে যাবে। একদম কথা বলবেন না আপনি, পা মুচকিয়ে ফেলেছেন আবার বলছেন সামান্য। কই দেখি কোন পা মুচকেছে। আরে দেখার মতো তেমন কিছু হয়নি, আপনি আমাকে বলুন কোন পা। তিথি আস্তে করে বলে, বাম পা। মৃন্ময়ী তিথির বাম পায়ে হাত দিতে চাইল, কিন্তু তিথির সাথে সাথে নিজের পা সরিয়ে ফেলে বলল, এ কি করছো? কি করব, পা সরালেন কেন? আমাকে দেখতে দিন, পা ভালো করে ম্যাসাজ করে না দিলে হাঁটতে পারবেন না। না না, আমার পায়ে ম্যাসাজ করতে হবে না, আমি নিজেই করেছি। কি করেছেন দেখি তো। বলে মৃন্ময়ী তিথির বাম পাটা টেনে ধরে সোজা করতে চাইলেই তিথি ব্যথায় গুঁড়িয়ে উঠল। মৃন্ময়ী তিথির দিকে তাকিয়ে বলল, কিছু হয়নি, সামান্য ব্যথা, নিজেই ম্যাসাজ করেছেন বললেন, তাহলে এখন এত ব্যথা পাচ্ছেন কেন? তিথি আর কোনো জবাব দিতে পারল না, চুপ করে থাকলো। মৃন্ময়ী ফার্স্ট এইড বক্স থেকে অলিজেল নিয়ে এসে ওর পায়ে ম্যাসাজ করে দিতে লাগলো। তিথির ভালোই ব্যথা লাগছে, সেই সাথে অস্বস্তিও হচ্ছে মৃন্ময়ী এইভাবে পায়ে ম্যাসাজ করে দেয়। কোনো এক অদ্ভুত কারণে মৃন্ময়েরও একটা অন্যরকম ফিলিংস হচ্ছে তিথির পায়ে ম্যাসাজ করতে, কিন্তু ঠিক কেমন ফিলিংস সেটা সে ধরতে পারছে না। খারাপ তো অবশ্যই লাগছে না, কিন্তু কেমন যেন লাগছে। তার ছোটবেলা থেকেই অভ্যাস আছে, কারো কোথাও কেটে গেলে অথবা মচকে গেলে সেখানে ওষুধ লাগিয়ে দেওয়া, ম্যাসাজ করে দেওয়া। বহুবার নিজের মাকে দিয়েছে। এখানে আসার কয়েক মাস আগে তার মামাতো বোন তাদের বাড়িতে বেড়াতে এলো। সে মৃন্ময়ের থেকে বছর দুই একের বড়। হাঁটতে গিয়ে পা মচকে ফেলল, এরপর ব্যথায় আর সোজা হয়ে দাঁড়াতেই পারে না। মৃন্ময় তার পায়েও ম্যাসাজ করে দিয়েছিল, কিন্তু তিথির পায়ে ম্যাসাজ করার মতো অনুভূতি কখনো হয়নি। এদিকে মৃন্ময়ের স্পর্শ তিথির খুব অস্বস্তি লাগছে, মনে হচ্ছে গায়ে যেন বারবার কাটা দিচ্ছে। সে একসময় পা সরিয়ে নিয়ে বলল, হয়েছে, অনেকক্ষণ ম্যাসেজ করেছ, এবার থামো। আরে আপনি পা সরিয়ে নিলেন কেন? আর একটু করি, ব্যথা তো যায়নি। না না, প্লিজ আর পায়ে হাত দিও না, ব্যথা এমনিতেই চলে যাবে। মৃন্ময়ী হেসে ফেলল তিথির কথাতে। সে বুঝতে পারছে তিথি যে লজ্জা পাচ্ছিল ওর পায়ে ম্যাসাজ করাতে। সে বলল, ঠিক আছে, আর করছি না, কিন্তু আমি সুমনা আপিকে বলে দিচ্ছি ডাক্তার কল করতে, আপনাকে মেডিসিন নিতে হবে, নয়তো এই ব্যথা রাতে আরো বাড়বে, পা ফুলে যাবে। ডাক্তার কেন আবার, এসব লাগবে না। মৃন্ময়ী পাল্টা প্রশ্ন করে, ডাক্তার না কেন? তিথি বলল, ডাক্তার এসেছে, আমি ব্যথা পেয়েছি, এসব বাবা মা শুনলে হুলস্থুল বাঁধিয়ে ফেলবেন। মৃন্ময়ী একটু দুষ্ট হাসি দিয়ে বলল, আমি একটু দেখি কেমন হুলস্থুল বাঁধান আঙ্কেল আন্টি। তিথি আর কিছু বলল না, সে একটা বড় নিঃশ্বাস ছেড়ে চুপ করে শুয়ে থাকলো। তার ভালোই ব্যথা করছে পায়ে, কিন্তু কাউকে সেটা বলতে ইচ্ছে করছে না। মৃন্ময়ী তিথির হাত থেকে বই নিয়ে সেটা টেবিলে বন্ধ করে রাখলো। এখন আর কিছু পড়তে হবে না, চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে থাকুন। এটা বলে সে তিথির চোখ থেকে চশমাও খুলে ফেলল। তারপর সেটা সাইড টেবিলে রেখে তিথির গায়ে কাঁথা টেনে দিল। তিথি অবাক হয়ে মৃন্ময়ীকে দেখছে। মৃন্ময়ী এমনভাবে তার কেয়ার করছে যেন সে মৃন্ময়ীর কত কাছের কেউ। অথচ ছোটবেলায় এমন কেয়ার সে বাবা মায়ের থেকে চাইতো, কিন্তু ওনারা দুজনেই নিজেদের কাজে ব্যস্ত থাকতেন। তার যত্ন নেওয়ার জন্য অবশ্য অনেক কাজের লোক ছিল, যারা সারা রাত দিন তার সেবায় ব্যস্ত থাকত, কিন্তু প্রিয়জনের সামান্য একটু সেবা আর সহচর্যের কাছে হাজার হাজার কাজের লোকের সেবা যত্ন কিছুই না। তিথির বুক ফুঁড়ে আবারও একটা ভারী নিঃশ্বাস বেরিয়ে আসলো। সে আর কথা না বাড়িয়ে চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে থাকলো। মৃন্ময়ী রুমের লাইট বন্ধ করে চলে গেল। নিচে এসে মৃন্ময়ী সুমনাকে বলল, ডাক্তারকে কল দাও, ওনাকে দেখে মেডিসিন দিয়ে যাক। সুমনা জবাবে বলল, কিন্তু ম্যাম তো নিষেধ করলেন। আমি যেটা বলেছি সেটা করো। ঠিক আছে আপনি। মৃন্ময়ের কথা মতো ডাক্তারকে কল করা হলো। এর মধ্যে বাড়ির কেয়ারটেকারও খবর পেয়ে গেল যে তিথি পায়ে আঘাত পেয়েছে। সে দ্রুত জিয়াউল আলম সাহেবকে ফোন করে এই ঘটনাটা জানায়, কারণ জিয়াউল আলম কেয়ারটেকারকে কড়া করে বলে দিয়েছেন বাড়িতে তিথির কোনো ধরনের কোনো সমস্যা হলে সবার আগে যেন তাকে জানানো হয়। জিয়াউল আলমের
জরুরি একটা বিজনেস মিটিং ছিল, কিন্তু কেয়ারটেকার থেকে পাওয়া খবর শোনা মাত্রই তিনি মিটিং ক্যান্সেল করে দ্রুত বাসায় চলে আসার জন্য রওনা দিলেন। সাথে ওনার স্ত্রী শাহনাজ পারভীনকেও টেক করে নিলেন। দুজনেই খুব দুশ্চিন্তা করছেন তিথির কি না কি হলো ভেবে, কারণ অনেকদিন ধরেই তিথির কোনো অসুস্থতার খবর তাদের কানে যায়নি। আজ হঠাৎ করে কি এমন হলো যে কেয়ারটেকার তাদের জানালো, এটা ভেবেই ওনারা দুজনে উদ্বিগ্ন। তিথির বাবা মা বাসায় পৌঁছানোর পূর্বেই তিথিদের ফ্যামিলি ডাক্তার জুলকারনাইন সাহেব এসে হাজির হলেন। মৃন্ময়ী আর কেয়ারটেকার ওনাকে তিথির রুমে নিয়ে গেল। মৃন্ময়ী গিয়ে রুমের বাতি জ্বালালো। তিথি ঘুমিয়ে পড়েছিল। চোখে আলো পড়ায় তার ঘুম ভেঙে গেল। হঠাৎ এভাবে তার রুমে মৃন্ময়ী, কেয়ারটেকার, সাথে আবার ডাক্তার আঙ্কেলকে দেখে সে হকচকিয়ে গেল। দ্রুত শোয়া থেকে উঠে বসার চেষ্টা করলো। তখন ডাক্তার সাহেব বললেন, ওঠো না মা, শুয়ে থাকো। মৃন্ময়ী দৌড়ে গিয়ে তিথিকে আবারও শুয়ে দিল। ডাক্তার সাহেব তিথির পাশে চেয়ার টেনে বসলেন। তিথি জিজ্ঞেস করলো, আঙ্কেল আপনি হঠাৎ? তুমি নাকি পায়ে ব্যথা পেয়েছো, তাই দেখতে এলাম তোমাকে। তিথি একবার মৃন্ময়ীর দিকে তাকালো, তারপর হেসে বলল, না আঙ্কেল, তেমন কিছু না, অসাবধানতাবশত হাত থেকে একটু মচকে গেছে হয়তো। আচ্ছা বুঝলাম, আমাকে একটু দেখতে দাও, দেখি আঘাতটা কতটা গুরুতর। তারপর তিনি তিথির পা পরীক্ষা করে একটা এক্স-রে লিখে সাময়িক পেনকিলার দিয়ে দিলেন। এরপর তিথির দিকে তাকিয়ে বললেন, ভালো হয়ে যাবে, ভয়ের কিছু নেই। তিথিও জবাবে হাসল। মৃন্ময়ী ডাক্তার সাহেবের কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। এর মধ্যে তিথির বাবা মা দুজনেই বাসায় পৌঁছে গেলেন। দ্রুত তিথির রুমে এলেন ওনারা। রুমে ডাক্তার সাহেবকে দেখে শাহনাজ পারভীনও কিছুটা ঘাবড়ে গেলেন। তিনি তিথির পাশে বসে ওকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তিথি, তুই ঠিক আছিস তো? মা আমি ঠিক আছি। তবুও শাহনাজ পারভীন ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করলেন, জুলকারনাইন ভাই, ওকে কি দেখলেন? ডাক্তার সাহেব হেসে বললেন, গুরুতর কিছু না, আমি ওষুধ দিয়ে দিয়েছি, সাথে একটু নিশ্চিত হওয়ার জন্য পায়ের একটা এক্স-রে দিয়েছি। জিয়াউল আলম বললেন, ও ঠিক হয়ে যাবে তো? জুলকারনাইন সাহেব হেসে বললেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে বন্ধু, তুমি ওর পায়ের এক্স-রেটা করিয়ে নিও। আমি আজই করিয়ে নেব। ঠিক আছে, আমি উঠি এখন। হ্যাঁ চলো, তোমাকে এগিয়ে দেই। জিয়াউল আলম জুলকারনাইনকে এগিয়ে দিতে চলে গেলেন। শাহনাজ পারভীন বসলেন তিথির পাশে। তিথির আজ কিছুটা ভালো লাগছে, অনেকদিন পর বাবা মা তার প্রতি এতটা যত্ন দেখাচ্ছেন। ছোটবেলায় এমনই একদিন তিথির প্রচুর জ্বর হয়েছিল। তখন বাড়িতে অন্য একজন কেয়ারটেকার ছিলেন, সেই ম্যানেজারের স্ত্রী তিথির দেখাশোনা করতেন। সেদিন স্কুল থেকে তিথি প্রচণ্ড জ্বর নিয়ে বাসায় ফেরে। তিথির এত জ্বর দেখে ওনারা ঘাবড়ে গিয়ে তখন ওর বাবা মাকে টেলিফোন করেন। কেউই তখন তার ফোন রিসিভ করেন না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে সেই কেয়ারটেকার আর তার স্ত্রী তিথিকে হাসপাতালে নিয়ে যান। তিথি ইনজেকশন খুব ভয় পেত। সেদিন নার্সরা ওকে জোর করে ইনজেকশন পুশ করে। তিথি খুব কেঁদেছিল আর বাবা মাকে খুঁজেছিল, কিন্তু ওরা কেউ আসেনি সেই সময়। এরপর থেকে তিথির খুব অভিমান হয় তার বাবা মায়ের উপর। সে আর কখনো নিজের অসুস্থতার কথা বাবা মাকে জানাতে চাইতো না। যদিও এরপর থেকে জিয়াউল আলম আর শাহনাজ পারভীন নিজেদের ভুল বুঝতে পেরেছিলেন। বাড়ি থেকে কল আসলে সবসময় আগেই সেটা ধরতেন। এই যেমন আজও খবর পেয়ে ছুটে আসলেন। কিন্তু ছোটবেলার সেই খারাপ অভিজ্ঞতা তিথির মনে যে কষ্টের ছাপ ফেলেছিল তা আর দূর হয়নি। শাহনাজ পারভীন মৃন্ময়ীকে পাশে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, থ্যাংক ইউ মৃন্ময়ী, তোমার জন্যই আমরা জানতে পারলাম, নয়তো তিথি তো নিজে থেকে কাউকেই কিছু বলে না। না না আন্টি, ধন্যবাদ দিচ্ছেন কেন, এটা তো আমার দায়িত্বের মধ্যেই পড়ে। কিছুক্ষণ পর হুইল চেয়ারে করে তিথিকে দোতলা থেকে নামানো হলো। এরপর ওর বাবা মা ওকে ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান এক্স-রে করার জন্য। মৃন্ময়ী বাসায় আবার একা হয়ে যায়। তিথির জন্য ওর মন খুব খারাপ হয়। যদিও ডাক্তার সাহেব বলেছেন গুরুতর কিছু না, তবুও কেন মন খারাপ লাগছে মৃন্ময়ী তা বুঝতে পারছে না। সে তার রুমে ফিরে আসে। পড়তে আজ আর একদমই ইচ্ছে করছে না। মৃন্ময়ী রুমের লাইট অফ করে বিছানায় শুয়ে পড়ে। কিছুই ভালো লাগছে না তার এখন। সে দু চোখ বন্ধ করে নিজের মনকে শান্ত করার চেষ্টা করে। মৃন্ময়ী ভাবে হয়তো নতুন পরিবেশ, নতুন জায়গা, অচেনা মানুষজন আর নিজের পরিচিত লাইফস্টাইল থেকে বেরিয়ে আসায় মন এমন বিক্ষিপ্ত লাগছে। রাতে তিথিকে নিয়ে বাসায় ফেরেন ওর বাবা মা। এক্স-রেতে কোনো সমস্যা দেখা যায়নি।
তাই ওনারা দুজনেই নিশ্চিন্ত হয়েছেন। তিথিকে অনেক বলেও আর রাতে খাওয়ানো গেল না। অন্যদিকে মৃন্ময়ী ঘুমিয়ে পড়েছিল, তাই সেও ডিনার করলো না। তিথি বাইরে থেকে খেয়ে এসেছে। জিয়াউল আলম আর ওনার স্ত্রী শাহনাজ পারভীন একাই ডিনার করে নিলেন। সকালে আজ অ্যালার্ম মতোই ঘুম ভেঙে গেল মৃন্ময়ীর। সে তড়িঘড়ি করে উঠে রেডি হয়ে নিচে গেল। তার আজ কলেজ আছে। রাতে না খাওয়ায় বেশ খিদেও পেয়েছে তার। ডাইনিং টেবিলে এসে দেখলো তার একার জন্যই ব্রেকফাস্ট রেডি করা হয়েছে। সে মুন্নিকে বলল, আজ শুধু আমার জন্য কেন? আর কেউ খাবে না? খাবে আপু, কিন্তু এখনো কেউ ঘুম থেকে ওঠেনি। ম্যাডামের আজ ইউনিভার্সিটিতে ক্লাস নেই। তিথি ম্যামও হয়তো ভার্সিটি যাবেন না। তিথির কথা মনে হতেই মৃন্ময়ী জিজ্ঞেস করলো, এক্স রে রিপোর্টে কি আসলো? রিপোর্টে খারাপ কিছু নেই। যাক, শুনে ভালো লাগলো। আপনি তুমি খেয়ে নাও। হ্যাঁ ঠিক আছে। মৃন্ময়ী ব্রেকফাস্ট করতে শুরু করলো। একা খেতে ভালো লাগছিল না, কিন্তু আজ প্রায় 2টো পর্যন্ত ক্লাস আছে। একদম না খেয়ে গেলে আবার ক্লাস করতেও পারবে না। মৃন্ময়ীর খুব তিথিকে দেখতে ইচ্ছা করছে, কিন্তু এত সকালে অসুস্থ শরীরে নিশ্চয়ই তিথি ঘুমাচ্ছে। এই সময় তার তিথির রুমে যাওয়া হয়তো ভালো দেখাবে না। এসব ভাবতে ভাবতে মৃন্ময়ী তার ব্রেকফাস্ট শেষ করে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ঘড়িতে সকাল 8:30 বাজে। 9টা থেকে ওর ক্লাস শুরু। আজ সাথে তিথিও নেই। সকাল সকাল এভাবে একা কলেজে যেতে কেন যেন মৃন্ময়ের কিছুটা ভয় ভয় লাগছে। বগুড়া থাকতে নিউজে ঢাকায় ঘটা অনেক খারাপ সংবাদ শুনে তার মনে ঢাকা সম্পর্কে একটা ভীতি অনেক আগে থেকেই ছিল। মৃন্ময়ী কিছু দূর হেঁটে গিয়ে একটা ট্যাক্সি পেল। সে ভাড়া ঠিক করে সেটাতে করে তার মেডিকেল কলেজে চলে এলো। তিথির ঘুম ভেঙেছে অনেক আগে, কিন্তু পায়ের ব্যথার জন্য উঠে নিচে আসতে পারছে না। মৃন্ময়ের কথাটাই ঠিক, রাতে আসলেই ব্যথা বেড়েছে, পা কিছুটা ফুলেও গেছে। উনি ব্রেকফাস্ট নিয়ে এসে তিথির দরজায় নক করলো। তিথি তাকে ভেতরে আসতে বলল। মুন্নি রুমে ঢুকে তিথিকে ব্রেকফাস্ট দিচ্ছে। তখন তিথি মুন্নিকে জিজ্ঞেস করলো, বাবা মা ওনারা কোথায়? স্যার ম্যাম এখনো ঘুম থেকে ওঠেননি। ও আচ্ছা, ম্যাম ব্রেকফাস্ট করে নিন। ঠিক আছে। মুন্নি চলে যাচ্ছিল, তিথি ওকে আবারও ডাকলো। মুন্নি শোনো। জি ম্যাম। মৃন্ময়ী কোথায়? মৃন্ময়ী আপনি কলেজে চলে গেছেন। যাওয়ার সময় গাড়ি নিয়ে এসেছিল সে? না ম্যাম। কি বলছো? গাড়ি নেয়নি? তাহলে ও একা কিভাবে যাবে? মুন্নি কি বলবে বুঝতে পারল না, তাই কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল। তিথি বলল, ঠিক আছে, তুমি যাও। মুন্নি চলে গেল। তিথি চিন্তিতভাবে স্পুন দিয়ে স্যুপ নাড়ছে আর মনে মনে ভাবছে, মৃন্ময়ী এখানে একেবারেই নতুন, রাস্তাঘাট কিছুই চেনে না। কাল তো সে নিজেই ওকে কলেজে দিয়ে এলো, আবার নিয়েও এলো। আজ মৃন্ময়ী একা একা চলে গেল, না জানি ঠিকঠাকভাবে পৌঁছেছে কিনা। মৃন্ময়ীর 2টো ক্লাস শেষ। এখন 1 ঘন্টার জন্য ব্রেক। সে প্রিয়া আর তার বাকি 2জন ব্যাচমেটের সাথে কলেজের ক্যান্টিনে এসেছে। সবাই কফি খাচ্ছে আর ক্লাসের পড়া নিয়ে এটা সেটা আলাপ করছে। প্রিয়া লক্ষ্য করলো মৃন্ময়ীকে আজ মনমরা লাগছে। সে কথাও তেমন বলছে না, অথচ কাল প্রথম দিনেই অনেক ফ্রেন্ডলি বিহেভ করেছিল। প্রিয়া জিজ্ঞেস করলো, মৃন্ময়ী তোর কি হয়েছে? কই, কিছু হয়নি তো। তোকে আপসেট দেখাচ্ছে কেন? মৃন্ময়ী হাসার চেষ্টা করে বলল, না অমন কিছু না। ও। 12টার দিকে তিথির বাবা আবারও ডাক্তার সাহেবকে ডাকলেন তিথিকে দেখে যাওয়ার জন্য। ডাক্তার এসে তিথিকে দেখে তার পায়ে ইউজ করার জন্য মেডিসিন দিলেন। বললেন 2-1 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। এরপর তিথির বাবা মা তিথির খেয়াল রাখার জন্য বাড়ির পুরানো কাজের মহিলা রমিলাকে বলে অফিসে চলে গেলেন। রমিলার স্বামী তিথিদের পুরানো ড্রাইভার ছিলেন। ওনার মৃত্যুর পর এখন নতুন ড্রাইভার হয়েছে তার ছোট ভাই শফিক। রমিলা তিথির পাশেই ছিল। তিথি বলল, রমিলা খালা, একটু ড্রাইভার চাচাকে ডেকে দাও তো। ঠিক আছে আম্মু, তুমি শুইয়া রও, আমি ড্রাইভারকে নিয়ে আসতেছি। রমিলা ড্রাইভারকে নিয়ে এলো। ম্যাম আমাকে ডেকেছেন? আপনাকে কতবার বলেছি চাচা আমাকে ম্যাম না বলতে, আমি আপনার মেয়ের মতো। ঠিক আছে মামুনি, আর ম্যাম বলবো না। কেন ডেকেছেন বলেন। চাচা, আমাদের বাসায় একটা নতুন মেয়ে এসেছে না, মৃন্ময়ী, আপনি তাকে নিশ্চয়ই দেখেছেন। হ্যাঁ দেখেছি। ও ঢাকাতে নতুন, তেমন কিছু চেনে না। আজ একাই কলেজে চলে গেছে, সাথে গাড়িও নেয়নি। আপনি এক কাজ করুন, গাড়ি নিয়ে ওর কলেজে চলে যান। ওর ক্লাস শেষ হলে ওকে নিয়ে আসুন।
ঠিক আছে মামুনি, আমি এক্ষুনি যাচ্ছি। ওকে চাচা, থ্যাংক ইউ। তিথির কথা মতো শফিক গাড়ি নিয়ে মৃন্ময়ের মেডিকেল কলেজে চলে এলো। মৃন্ময়ীদের ক্লাস এখনো শেষ হয়নি, তাই সে কলেজের বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করছে মৃন্ময়ীর জন্য। ক্লাস শেষে মৃন্ময়ী প্রিয়ার সাথে গেটের বাইরে এলো। প্রিয়া জিজ্ঞেস করলো, আজও কি তোর সেই আপু তোকে নিতে আসবে? না রে, আজ উনি আসবেন না, উনি পায়ে ব্যথা পেয়েছেন। তাহলে যাবে কিভাবে? যেভাবে এসেছি সেভাবেই যাব, ট্যাক্সিতে। তখন ড্রাইভার শফিক গিয়ে মৃন্ময়ের সামনে দাঁড়ালেন। মৃন্ময়ী ওনাকে দেখে চিনতে পারল, সে তিথিদের বাসায় ওনাকে দেখেছে। শফিক বললেন, তিথি মামুনি আমাকে পাঠিয়েছেন, আপনি আজ গাড়ি না নিয়ে একা চলে এসেছেন, তাই আমি এলাম আপনাকে নিয়ে যেতে। গাড়ি সামনে দাঁড়িয়ে আছে, চলুন। ড্রাইভারকে তিথি পাঠিয়েছে শুনে মৃন্ময়ী মনে মনে খুব খুশি হলো। তিথি আঘাত পেয়েছে, তবুও তাকে নিয়ে এতটা ভাবে, সে কিভাবে এলো, কিভাবে যাবে, এত কিছু। মৃন্ময়ের মনে তিথির প্রতি ভালো লাগা যেন আরো বহুলাংশে বেড়ে গেল। প্রিয়া বলল, তোর গাড়ি চলে এসেছে, তাহলে আমি যাই, তুইও চলে যা। ঠিক আছে। মৃন্ময়ী ড্রাইভারের সাথে বাসায় ফিরে এলো। কলেজ থেকে ফিরে গোসল সেরে ডাইনিং টেবিলে গেলে দেখলো এখনো শুধু তার একার জন্য খাবার বেড়ে রাখা হয়েছে। সে সুমনাকে জিজ্ঞেস করলো, সুমনা আপনি আর কেউ কি খাবে না? বাসায় তো তুমি আর তিথি ম্যাম ছাড়া কেউ নাই। তিথি ম্যামের পায়ের ব্যথা বেড়েছে, তাই ওনাকে রুমে লাঞ্চ দেওয়া হবে। ওনার ব্যথা বেড়েছে নাকি? হ্যাঁ। ঠিক আছে, তুমি খাবার ঢেকে রাখো, আমি ওনাকে দেখে আসি। আচ্ছা। মৃন্ময়ী তিথির দরজার সামনে গিয়ে বলল, আসতে পারি? তিথি বই থেকে মুখ সরিয়ে মৃন্ময়ীকে দেখে বলল, এসো মৃন্ময়ী। মৃন্ময়ী গিয়ে তিথির পাশে বসলো। তিথি ওর দিকে তাকিয়ে একটু হেসে বইয়ে চোখ রাখলো। মৃন্ময়ী বলল, কি এত পড়েন সারাদিন? তিথি হেসে বলল, তেমন কিছু না, একটা উপন্যাস পড়ছিলাম, সারাদিন শুয়ে থাকতে ভালো লাগছিল না তাই। আচ্ছা, এবার বই রাখুন, আমার দিকে তাকান। তিথি বই বন্ধ করে সেটা পাশে রেখে মৃন্ময়ের দিকে তাকিয়ে বলল, হুম, রাখলাম। এবার বলুন ম্যাডাম, কি বলবেন? শুনলাম আপনার পায়ের ব্যথা বেড়েছে। হ্যাঁ, সামান্য বেড়েছে। বেড়েছে আবার কমে যাবে। হুম, জানি। আপনি তো নিজেকে সব জানতা ভাবেন। না। খাবেন না? খাবো তো, তুমি খেয়েছো? না, চলুন একসঙ্গে খাই। একসঙ্গে? কিন্তু আমার নিচে যাওয়া তো কষ্ট হয়ে যাবে। ওহো, হবে না। বলে মৃন্ময়ী তিথির রুমে থাকা হুইল চেয়ারটা বিছানার কাছে নিয়ে এসে বলল, আসুন, আমাকে ধরে এটাতে বসুন। আরে না না, তার দরকার নেই, সুমন আমাকে রুমেই লাঞ্চ এনে দিবে। না, আপনি ডাইনিং টেবিলে আমার সাথে খাবেন। এভাবে অসুস্থ রোগীদের মতো বেডরুমে কেন খাবার খাবেন? পা হালকা মুচকে গেছে, এমন বড় কিছু তো হয়নি। চলুন চলুন। বলে মৃন্ময়ী তিথিকে বিছানা থেকে তুলল, ধরে হুইল চেয়ারে বসিয়ে দিল। এরপর হুইল চেয়ার ঠেলে ওকে ডাইনিং রুমে নিয়ে এলো। তিথি হেসে বলল, মৃন্ময়ী তুমিও না? কি আমিও না? চুপচাপ খেয়ে নি। হা হা, যথাজ্ঞা। রাতে তিথির ভাই পার্থ ওকে ভিডিও কল করলো। তিথি ব্যথা পেয়েছে তা সে ইথির থেকে শুনেছে, তাই খোঁজ খবর নিতে কল করলো তিথিকে। তিথি কল রিসিভ করলো। কেমন আছিস পার্থ? আমি তো ভালো আছি, তুই কিভাবে পায়ে ব্যথাটা পেলি বলতো? আরে সেরকম কিছুই হয়নি, তোকে এসব কে জানালো? ইতি জানিয়েছে। তুই তো নিজে থেকে কিছুই জানাস না। বাই দ্য ওয়ে, এখন ব্যথা বেশি নেই তো? না, বেশি নেই। তোর পড়াশোনা কেমন চলছে? চলছে সবকিছু ভালোই। দেশে আসছিস কবে? ইচ্ছে আছে আসার, দেখা যাক কবে আসতে পারি। হুম, চলে আসিস শীঘ্রই, কত বছর হয়ে গেছে লন্ডনে বসে আছিস। তোকে তো বললাম চলে আসতে আমার কাছে। হ্যাঁ, আমি আমার পড়াশোনা রেখে তোমার কাছে গিয়ে বসে থাকি। হাহা, মিস ইউ বোন। মিস ইউ টু। নিজের খেয়াল রাখিস। তুইও নিজের খেয়াল রাখিস। এখন রাখছি, বাই। পড়াশোনা শেষ করে মৃন্ময়ী বিছানায় এসেছে ঘুমানোর জন্য, কিন্তু অনেকক্ষণ শুয়ে থাকার পর আজ আবারও মৃন্ময়ীর চোখের পাতায় ঘুম আসতে চাইছে না। আজ কেন জানি তার ছাদেও যেতে ইচ্ছে করছে না। কিছুক্ষণ বিছানায় এপাশ ওপাশ করে সে উঠে বসলো। কি করা যায় ভাবছে, তখন তার মনে হলো তিথির কাছে যাওয়ার কথা। ওর সাথে কিছুক্ষণ কথা বললে হয়তো ঘুম আসবে। কিন্তু কি বাহানায় যাবে খুঁজে পাচ্ছে না মৃন্ময়ী। হঠাৎ তার মনে পড়ল তিথি তো কফি খেতে পছন্দ করে, তাই সে দ্রুত কিচেনে চলে এলো। সেখানে সুমনা বা মুন্নি কেউ ছিল না, তাই সে নিজেই কফি বানালো তিথির জন্য। এরপর সেটা নিয়ে তিথির রুমে চলে এলো।
তিথি তখন চোখ বন্ধ করে শুয়েছিল। মৃন্ময় তিথির বেডের পাশে গিয়ে দেখলো তিথি চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে আছে। সে বুঝতে পারছে না তিথি ঘুমিয়েছে নাকি জেগে আছে। শিওর হতে খুব আস্তে করে ডাকলো, নিহার তিথি। তিথির সাথে সাথে চোখ মেলে তাকালো। মাথার সামনে মৃন্ময়কে দেখে সে ধরপড়িয়ে শোয়া থেকে উঠে বসে পড়ল। তুমি? মৃন্ময়ীও কিছুটা ঘাবড়ে গিয়েছিল। সে বলল, সরি, অনুমতি না নিয়ে চলে এসেছি। তিথি সাইড টেবিল থেকে চশমা নিয়ে সেটা চোখে পড়তে পড়তে বলল, না না, এটা কোনো বিষয় না, হঠাৎ করে তোমাকে দেখে একটু ওই আর কি। বসো না। মৃন্ময়ী বসলো। তিথি বলল, এত রাতে কি মনে করে? মৃন্ময়ী অবাক হয়ে ঘরের দেয়ালে তাকালো। সেখানে ঘড়িতে সময় দেখে তারও চোখ কপালে উঠে গেল। 12টা বেজে গেছে। আর এই সময়ে সে তিথির রুমে এসেছে। কি যাতা একটা ব্যাপার হয়ে গেল। এসবই যখন মৃন্ময়ী মনে মনে ভাবছিল তখন তিথি ডাকলো, এই মৃন্ময়ী, কোথায় হারালে? মৃন্ময়ী চমকে উঠে বলল, না মানে আপনাকে এত রাতে এসে বিরক্ত করে ফেললাম। আরে না না, বিরক্ত কেন করবে? আমি এমনি শুয়েছিলাম। ও আচ্ছা, আমারও ঘুম আসছিল না। ভাবলাম আপনার সাথে কিছুক্ষণ গল্প করি, তাই কফি নিয়ে চলে এলাম। এত রাতে তো আমি কফি খাই না, তবুও তুমি যেহেতু এনেছো, খাওয়া যেতেই পারে। তিথি মৃন্ময়ের হাত থেকে কফির মগ নিয়ে সেটাই চুমুক দিল। মৃন্ময়ের মুখে হাসি ফুটে উঠল। এখন যদি তিথি কফিটা না খেত তাহলে তার জন্য তা ভীষণ অপমানজনক হতো। কিন্তু তিথি সেটা হতেই দিল না। মৃন্ময়ী বলল, ধন্যবাদ। ধন্যবাদ কেন? এই যে আপনি কফিটা খেলেন তাই। ওয়েলকাম। আর শোনো, তুমি এখন থেকে সবসময় কলেজে গাড়ি নিয়ে যাবে। তুমি এখানকার পথঘাট কিছুই চেনো না, তাই একা তোমার চলাচল করা ঠিক না। গাড়ি নিতে আমার ভালো লাগে না। আপনি যদি লিফট দিতেন তবে না হয় আপনার সাথে যেতাম। একা একা গাড়ি করে কোথাও যেতে আমার একদমই পছন্দ না। আরে আমার ক্লাস টাইম আর তোমার ক্লাস টাইম তো এক না। প্রতিদিন যে এক সময় আমরা যেতে পারবো তেমন তো না, তাই না? তা ঠিক। তাহলে এসব ছেলে মানুষই কথা বলবে না। আমি যা বলি সেটা শুনবে। কাল থেকে গাড়ি নিয়ে কলেজে যাবে। ঠিক আছে। মৃন্ময়ী মাথা নেড়ে দুষ্টু হাসি দিয়ে বলল, হুম, ঠিক থাকতে পারে, যদি আপনি সেদিনের মতো আমাকে আজকেও একটা কবিতা শোনান তবে। মৃন্ময়ীর এমন কথা শুনে তিথিও না হেসে পারল না। মৃন্ময়ী এবার তিথির হাত ধরে অনুরোধের স্বরে বলল, প্লিজ শোনান না একটা কবিতা। তিথি একবার তার হাতে ধরে রাখা মৃন্ময়ীর হাতের দিকে তাকালো। এতে মৃন্ময়ীও যেন একটু লজ্জা পেল। সে সাথে সাথে তিথির হাত ছেড়ে দিয়ে অপ্রস্তুতভাবে এদিক ওদিকে তাকালো। তিথি হেসে আবৃত্তি করতে লাগলো, হাই সখা, এ তো স্বর্গ পরিণয়, পুষ্পে কীটসম হেথা তৃষ্ণা জেগে রয়, মর্ম মাঝে বাঞ্ছা ঘুরে বাঞ্ছিতেরে ঘিরে, লাঞ্ছিত ভ্রমর যথা বারংবার ফিরে মুদ্রিত পদ্মের কাছে, হেথা সুখ গেলে স্মৃতি একাকিনী বসে দীর্ঘশ্বাস ফেলে, শূন্য গৃহে হেথাই সুলভ নহে হাসি, যাও বন্ধু, কি হইবে মিথ্যা কালনাশি। উৎকণ্ঠিত দেবগণ, যেতেছ চলিয়া, সকলই সমাপ্ত হলো দু কথা বলিয়া, ১০০০ বর্ষ পরে এই কি বিদায়, দেব জানি কি আমার অপরাধ। চলবে।